দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে, আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ৮ মাসের ১২ লাখ টাকা ভাড়া না দিয়ে হোটেল ছাড়লেন এনসিপির ৫ নেতা। ঘুষ নিয়ে চাকরি দিতে না পেরে প্রার্থীর মাকে বিয়ে, অতঃপর তালাক। ঢাকায় ট্রাফিক জ্যামের জন্য ট্যাক্স দিতে হবে গাড়ির মালিকদের। রাতের আধারে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে ও পুত্রবধূ। তীব্র লোডশেডিং সামলাতে গিয়ে জ্বলবে না চুলো, বাসাবাড়িতে বড় বিপদের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুলিস্তানের ইয়ামিনী ইন্টারন্যাশনাল হোটেলে প্রায় ৮ মাস ভাড়া না দিয়ে পালিয়েছে এনসিপির ৫ নেতা। টাকার অঙ্কে যা ১২ লাখ টাকা। হোটেল কর্তৃপক্ষ বলছে, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির ৫ নেতার নামে ২টি রুম ভাড়া নেওয়া হয়, যেখানে ৮ মাস ধরে অবাধ যাতায়াত ছিল নানা জনের। এর মধ্যে কয়েকটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। আবাসিক হোটেলের রুমে চলত রাতভর আড্ডা। ৮ মাস ধরে ২টি রুমে চলে এমন কার্যক্রম, যা ভাড়া নেওয়া হয় এনসিপির মহানগর দক্ষিণের কয়েকজন নেতার নামে। গুলিস্তানের হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনালের ওই কক্ষ দুটি যেন আস্তানায় পরিণত করেছিলেন তারা। ভাড়া দিব করে ৮ মাস বকেয়া হয়। এক পর্যায়ে তা না দিয়েই পালিয়ে যান এনসিপির ওই ৫ নেতা, এমনটাই অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ। দৈনিক কালবেলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এনসিপির ওই ৫ নেতা হলেন ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। এর মধ্যে ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব। বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদে রয়েছেন। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, এই ৫ জনের নেতৃত্বে আরও কয়েক ডজন নেতা সেখানে নিয়মিত আসা যাওয়া করতেন। নথিপত্র এবং ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ইয়েমেনি হোটেল কর্তৃপক্ষ এনসিপির ৫ নেতার কাছে ভাড়া বকেয়া রয়েছে ১১,৯৩,২০০ টাকা। চলতি বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পর্যন্ত তারা ওই রুম দুটি ব্যবহার করেছেন। ভিডিওতে দেখা যায়, ভাড়া নেয়া রুমে অবাধে যাতায়াত ছিল অনেকেরই। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। যেখানে হোটেল কর্তৃপক্ষ ভাড়া নেয়া ৫ নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছে। বলা হয়েছে, এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। হোটেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দলীয় নেতৃত্বের সহযোগিতায় বকেয়া অর্থ আদায় সম্ভব না হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে তুলে ধরবেন। এসব অভিযোগের বিষয় জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে শৃঙ্খলা কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। এক নারী হঠাৎ এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এসে অবস্থান নেন। এ সময় তিনি দাবি করেন, তার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক রোস্তম আলী তার কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছেন। শুধু এখানেই শেষ না, ছেলেকে চাকরি দিতে না পেরে গোপনে ওই নারীকে বিয়েও করেন প্রধান শিক্ষক। এছাড়া ওই নারী অভিযোগ করেন, বিয়ের পর গোপনে ৬ বছর সংসারও করেছেন রুস্তম আলী, তবে সম্প্রতি তাকে তালাক দিয়েছেন। এরপরই ভুক্তভোগী নারী উচ্চ বিদ্যালয়ে এসেছেন। প্রতারণার বিচার চেয়ে তিনি বলেন, তার পাওনা টাকা ফেরত দিতে হবে, নইলে তাকে আবারও বিয়ে করতে হবে। আমার বিয়ে করছে, আমার মানুষ প্রকাশ করতে দেয় না। জানুয়ারি ১৩ তারিখে আমার একটা বাচ্চা হয়েছে, ১৮ তারিখে মারা গেছে, ও গোপনে মাটি দিছে কবরস্থানে। চলেন, সাক্ষী আছে। মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার পিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে ভিড় করেন। এ সময় তারা প্রধান শিক্ষক রোস্তম আলীর পদত্যাগের দাবি করেন। উনি যে পরিমাণ এই বিদ্যালয়ের যে পরিমাণ মানক্ষুণ্ণ করেছে, তা অন্য কোথাও আর হয়নি। আমরা ওনার পদত্যাগ করতেই হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, পদত্যাগ করতে বললেই তো তা হয় না, একটা নিয়ম থাকে। পদত্যাগ হয় না, পদত্যাগ তো উদ্বোধন কর্তৃপক্ষের নিয়োগ করতে হয়। এমন ওরা আমাকে চাচ্ছিলাম, আর এখানে আসবো না। আপনি 2 দিন পরে আবার দৌড়িয়ে আসবেন? না, আসবো না।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক ও ওই নারীকে তাদের হেফাজতে নিয়ে যান। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। এবার রাজধানী ঢাকার তীব্র যানজট নিয়ন্ত্রণে ৬ টাকা ২৭ পয়সা হারে শুল্ক দিতে হবে গাড়ির মালিকদের। আর এই শুল্ককে বলা হচ্ছে যানজট শুল্ক। যানজট শুল্ক হলো কোনো শহরে যানজটপূর্ণ নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সড়কে গাড়ি চলাচলের জন্য চালকের উপর ধার্য করা কর। এর মূল উদ্দেশ্য রাস্তায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে বিকল্প গণপরিবহন ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, শহরের বায়ু দূষণ ও যানজট নিয়ন্ত্রণ করা। তবে এই শুল্ক সব সড়কে নয়, শুধু মেট্রো রেল, বিআরটি বা বাস, র্যাপিড ট্রানজিট কিংবা উন্নত বাস পরিষেবা সুবিধা সম্পন্ন সড়কেই কার্যকর করা হবে। যানজট শুল্ক আদায় করা হবে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাক থেকে। বৃহত্তর ঢাকাকে ঘিরে ২০ বছরের জন্য প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় যানজট শুল্ক আরোপের এই সুপারিশ করা হয়েছে। তবে এতে বলা হয়েছে যানজট শুল্ক কার্যকরের আগে অবশ্যই বিকল্প হিসেবে নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যদিকে যানজট শুল্ক কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় একটি আধুনিক ট্রাফিক কন্ট্রোল সেন্টার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এতে ডিএমপি ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে, আর ডিটিএসএ পরিচালনা করবে যানজট শুল্ক এবং বাস চলাচল ব্যবস্থাপনা। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। যে বাবা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দিনরাত পরিশ্রম করেছেন, সেই বাবাকেই শেষ জীবনে রাস্তার ধারে ফেলে রেখে গেলেন ছেলে ও পুত্রবধূ। একা অসহায়ভাবে রাস্তায় দিন কাটান তিনি। বৃদ্ধের অসহায়ত্ব দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। কেউ খাবার দিয়েছেন, কেউ পানি, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বজনদের খোঁজ করার চেষ্টা করেছেন। স্থানীয়দের অভিযোগ, যদি সত্যি পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করে থাকে তবে তা শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং সমাজের জন্য লজ্জাজনক। এই মুরব্বীকে কালকে এইদিকে হাঁটার দিকে দেখবেন যে হাঁটি যাবানছে, যা কিছুক্ষণের মধ্যে আসি দেখে এখানে আছে, তা আসি শুইয়া কালকে সকালে দেখি শুইয়ে আছে, আমি রুটি খাবাইছি, তা আমি আপনার বাড়ি কোনে, তা বাড়ির কথা কইলেও পারে না। এ তো লড়াচড়া করতে পারে না, এক জায়গায় সে বসা এবং শোয়া। এই জায়গায় কেউ পানি এনে দিলে পানি খায়, বা কেউ লোকের কোনো খোঁজ খবর নাই। আমরা দেখতেছি এই রাস্তার পাশে সে বসা। আবার পোলা পাইনে খাবার দিছে, খাবার খাইছে, আর পর পোলাহান টাকা দে, টাকা নেয়, আবার দেয় ও হে বউ জ্বালাজালি করে, আমার ছেলে হেরে রেখে গেছে। স্থানীয় লোকদের সংবাদের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে তাকে ট্রিটমেন্ট চলতেছে এবং সমাজসেবার লোকদেরকে অবগত করা হয়েছে। তারা আগামীকালকে আসবে, তাকে দেখে তাকে যেটা ভালো মনে হয় তাকে সেভাবে ট্রিটমেন্ট করা হবে। 2 দিন ধরে মানবেতর জীবন কাটানোর পর অবশেষে স্থানীয় যুবক, রেড ক্রিসেন্ট সদস্য ও সংবাদকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধ জানান, ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন। এক পর্যায়ে তাকে ফেলে রেখে চলে যান। তবে নিজের নাম, পরিচয় কিংবা বাড়ির ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। আপনার এখানে রেখে গেছে কেডা? ছেলে হ্যাঁ, আর তাছাড়া মানে অন্য রকম। ঘটনাটি ঘটেছে মাদারীপুরে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন সুস্থ আছেন বলে জানান চিকিৎসক। অজ্ঞাত ব্যক্তিকে স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ হাসপাতালে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে আমাদের যে ধরনের চিকিৎসা দরকার যতটুকু আমরা হাসপাতালের মাধ্যমে তাকে দিচ্ছি। সে ভর্তি আছে এখন। একজন বৃদ্ধ মানুষের অসহায় মুখ আর পরিচয়হীন জীবনের এই করুণ চিত্র যেন আমাদের সমাজের মানবিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এখন অপেক্ষা তার পরিচয় শনাক্ত হবে কিনা, আর জীবনের শেষ সময় তিনি ফিরে পাবেন কিনা নিজের আপনজনদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। এবছর গত বছরের চেয়ে বেশি গরম পড়েছে। ঢাকার বাইরে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকছে জনপদ। রাতের স্বস্তির ঘুমও কেড়ে নিচ্ছে লোডশেডিং।
গত বছর সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়েছিল 17,000 মেগাওয়াটের মতো, কিন্তু লোডশেডিং পরিস্থিতি এত খারাপ ছিল না। অথচ এবার 28 জুন রাত 9টায় সর্বোচ্চ 17,382 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। তারপরেও বিদ্যুতের ঘাটতি ছিল 2,216 মেগাওয়াট। আবার বিশ্বকাপ খেলার জন্য 2 থেকে 3,000 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা অতিরিক্ত বেড়েছে। ফলে বিদ্যুতের অভাবে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, পরিস্থিতি সামলাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বিদ্যুৎ খাতে অতিরিক্ত দৈনিক 7 কোটি ঘনফুট গ্যাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শিল্প কারখানা, বাসাবাড়ি এবং বাণিজ্যিক গ্যাসের বড় সংকট হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবার বিদ্যুৎ খাত কম গ্যাস পাচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে, স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোয় প্রতিদিন উৎপাদন কমছে। দেশে 53টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার বেশিরভাগই সরকারি খাতের। এগুলোয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 6,000 মেগাওয়াটের মতো। কিন্তু বকেয়া বিলের কারণে এবছর তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেমন একটা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আবার এদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোরও একই অবস্থা। কয়লার সংকটের কারণে অনেক কেন্দ্র পুরো ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। প্রতিবেদনটি থেকে জানা যায়, মূলত দেনার ধারে জর্জরিত পিডিবি। তাদের কাছে এখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাওনা 45,000 কোটি টাকা। এর মধ্যে শুধু ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো পাবে 15,000 কোটি টাকারও বেশি। এ কারণে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তেল কেনার অর্থ যোগান দিতে পারছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মঙ্গলবার মধ্যরাতে রামপালের দ্বিতীয় ইউনিট চালু হওয়ায় বিদ্যুতের উৎপাদন 600 মেগাওয়াটের বেশি বেড়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর ফলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।